কলকাতা নাইট রাইডার্স তাদের সমর্থকদের আবেগ নিয়ে খেলছে। নাহলে এইরকম একটা ম্যাচ মানে এত ভালো তারা সুযোগ তৈরি করেছিল, বোলাররা এত ভালো একটা জয়ের প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছিল, এই জায়গা থেকে কেউ ম্যাচটা হারে? মানে কলকাতা নাইট রাইডার্সের মানে পুরো টিমের আমি কোনো জয়ের মানে তাড়নাই দেখতে পেলাম না শেষের দিকে গিয়ে। এই মানে এর থেকে বড় দুঃখজনক বা হতাশাজনক আর কিছু হতেই পারে বলে আমার মনে হয় না। তো ওই জায়গায় কেকেআর আর পাঞ্জাব ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এই দিন পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ওই জায়গায় তিনি বলছিলেন যে মানে এই পিচটা যেহেতু এর মানে আগে ব্যাটিং করে আর কি জয় পাওয়ার রেকর্ড ভালো, সেই কারণে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছেন। অপরদিকে আবার রাহানে বলেছিলেন যে তারা আগে বোলিংই করতে চেয়েছিলেন। তো যাই হোক আর কি ওই যে মানে দুই টিম আর কি তাদের ইচ্ছা পূরণ হয়েছিল ওই জায়গায় টসের মাধ্যমে। তো ওই জায়গায় পাঞ্জাব কিংসের দুই ওপেনার ওই প্রিয়ান সারিয়া আর ওই প্রভ সিমরান সিং দারুণ শুরু করেছিল। প্রথম দুই ওভারে মাত্র 13 রান উঠেছিল, কিন্তু ওই থার্ড ওভারে বৈভব আরোরাকে একবারে পিটিয়ে মানে 20টা রান তুলে নিয়েছিলেন এই দুই ওপেনার। 3 ওভার শেষেও তাদের স্কোরটা হয়ে গেছিল 33। এরপর ওই মানে হার্ষিত রানার যখন আর কি তার প্রথম ওভারে এলেন এটাকে ওই ইনিংসের ফোর্থ ওভারে প্রথম বলেও ওই প্রিয়ান সারিয়া তাকে একটা আর কি বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে হার্ষিত রানা একটা দারুণ কামব্যাক করলেন, প্রিয়ান সারিয়াকে একেবারে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে কট আউট করে। আর এর ঠিক এক বল পরেই মানে পাঞ্জাব কিংসের এই লাইন আপে সবচেয়ে বড় ব্যাটার তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকেও ফিরিয়ে দিলেন ওই অলমোস্ট একইভাবে এই হার্ষিত রানা। তো প্রথম ওভারেই তিনি জোড়া ব্রেক থ্রু দিয়ে মানে পাঞ্জাব কিংসকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। 39-2 হয়ে গেছিল পাঞ্জাব। এর পরের ওভারে বরুণ চক্রবর্তী বোলিংয়ে এসে ফিরিয়ে দিলেন জশ ইংলিশকে। মানে বরুণের গুগলিটা একেবারেই তিনি পড়তে না পেরে পুরোপুরি ওই স্লক সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান। আর এরপর বলতে গেলে মানে পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে প্রভ সিমরান সিং তখন তিনি আর কি ক্রিজে ছিলেন, তিনি বলতে গেলে মানে উইকেট পড়লেও মানে চালিয়ে খেলতে থাকছিলেন। 15 বলে 30 রান করেও ফেলেছিলেন। তো হার্ষিত রানা ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে বল করতে এসে একটা স্লোয়ার বাউন্সারে ওই জায়গায় মাত করলেন ওই প্রভ সিমরান সিংকে, যার ফলে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করে রামনদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 30 রান করে। তো পাওয়ার প্লে শেষে মানে 6 ওভার শেষে পাঞ্জাবের স্কোরটা ছিল 4 উইকেটে 54। বেশ ভালো মতোই তখন ঢুকছিল। এরপর পঞ্চম উইকেটে নেহাল ওয়াধেরা আর গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে একটা 20 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মনে হচ্ছিল এই পার্টনারশিপটার হাত ধরে পাঞ্জাব কিংস আবার ধীরে ধীরে ম্যাচে কামব্যাক করলেও করতে পারে। কিন্তু এই জায়গাতে মানে তাদের খুব বেশিক্ষণ টিকতে দিলেন না ওই মানে অ্যানরিক নরকিয়া। ওই নেহাল ওয়াধেরাকে তিনি প্রথমে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই ওই বরুণ চক্রবর্তী এসে মানে তার আবার একটা ওই গুগলি পড়তে না পারে গ্লেন ম্যাক্সওয়েল মানে পুরোপুরি আর কি খেই হারিয়ে বোল্ড হয়ে যান। 6 উইকেট হারিয়ে আবারও আর কি চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস। আর এরপর বলতে গেলে পাঞ্জাবের ওই কফিনে আর কি মানে লাস্ট পেরেকটা মানে তাদের লড়াই করার শেষ আর কি আশাটা পুঁতে দিলেন ওই জায়গায় সুনীল নারিন। তো এরপর ওই সোয়ান শেখ রেখে আর কি ওই ইম্প্যাক্ট সাব হিসেবে নামিয়েছিল পাঞ্জাব কিংস, তো তার উইকেটটা ওই জায়গায় তুলে নিলেন এবার সুনীল নারিন। আর এর ঠিক পরেই তার ঠিক ভেরি নেক্সট ওভারে মার্কো ইয়ানসানকেও ফিরিয়ে পাঞ্জাব কিংসের স্কোরটাকে তিনি করে দিলেন মানে 86-8। মানে এই জায়গা থেকে তখন পাঞ্জাবকে ওই মানে 100-র নিচে যে গুটিয়ে ফেলতেই পারবে কেকেআর, এটাই তো প্রত্যাশিত। কিন্তু এই জায়গায় নবম উইকেটে ওই শশাঙ্ক সিং আর এদিন পাঞ্জাব কিংসের হয়ে ডেবিউ হওয়া ওই জেভিয়ার বার্লেটের মধ্যে আবার একটা 23 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। বিস্ফোরক না হলেও এই 25 বলে 23 রানের পার্টনারশিপটা কিন্তু বেশ কার্যকরী ছিল ওই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে। তো শশাঙ্ক সিং ওই জায়গায় 18টা রান করে তিনি ওই জায়গায় মানে শেষের দিকে আউট হয়ে গেছিলেন। তো এরপর জেভিয়ার বার্লেটও আর কি মানে অল্প সময়ের মধ্যেই তার ঠিক ভেরি নেক্সট ওভারে আউট হয়ে যান। তো পাঞ্জাবের ওই জায়গায় অল আউট হয়ে যায়, মানে তাদের স্কোরটা শেষ হয়ে যায় 111 রানে। তো 112 রানের লক্ষ্যমাত্রা রেখে নিয়ে খেলতে নামে কেকেআর তো বলতে গেলে ওভারওয়েলমিং ফেভারিটি ছিল। কিন্তু ওই জায়গায় মানে প্রথম ওভারে সুনীল নারিন একটা বাউন্ডারি মেরে শুরু করলো, ওই ওভারে লাস্ট ডেলিভারিতে মার্কো ইয়ানসান তাকে বোল্ড করে দেন। আর এর ঠিক পরের ওভারই আরেক ওপেনার কুইন্টন ডিকক একটা আর কি বড় শট খেলতে গিয়ে তিনি ডিপ স্কোয়ার লিগে ক্যাচ দিয়ে বসেন। তো 7 রানের মধ্যেই কেকেআর কিন্তু 2 উইকেট খুইয়ে ফেলে। কিন্তু এই জায়গা থেকে মানে থার্ড উইকেটে ওই আঙ্ক্রিশ রঘুবংশী আর কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে একটা দারুণ ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে তুললেন। এই আর কি থার্ড উইকেটে তারা 55 রানের একটা বেশ ভালো মতো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। প্রথম পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে 55 রান তুলে ফেলেছিলেন। আঙ্ক্রিশ রঘুবংশী চমৎকার কিছু শট খেলছিলেন, তিনি তো এমনি আর কি ক্লাস প্লেয়ার, সেটা আলাদা করে বলে দেওয়া লাগে না। আর অপরদিকে আজিঙ্কে রাহানে তিনি ওই জায়গায় দারুণ সাপোর্ট দিচ্ছিলেন এই রঘুবংশীকে। তো ওই জায়গায় আর কি 7 ওভার শেষেও কেকেআরের স্কোরটা ওই 60-এর উপর উঠে যায়। কিন্তু বিপত্তিটা ঘটলো এই অষ্টম ওভারে এসে। তো ওই জায়গায় ইউজবেন্দ্র চাহাল একটা গুগলিতে পরাস্ত করেন কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে। তো ওই জায়গায় 17 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। আর এরপর বলতে গেলে একটা 10 রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই ফোর্থ উইকেটে ওই ভেঙ্কটেশ আয়ার আর রঘুবংশীর মধ্যে। কেকেআরের স্কোরটা তখন ছিল 9 ওভার শেষে 72-3। এই অবধিও সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই দশম ওভারে বল করতে এসে ইউজবেন্দ্র চাহাল একেবারে সব কিছু ওলট পালট করে দিল বলতে পারেন। মানে এইখান থেকে কেকেআরের যে ব্যাটিং বিপর্যয়টা শুরু হলো মানে সেইটা আর বলতে গেলে তারা রুখতে পারলো না শেষের দিকে। ইউজি চাহাল ওই জায়গায় আর কি 3-3টা উইকেট নিলেন। আর এর মাঝে এসে গ্লেন ম্যাক্সওয়েল একটা উইকেট তুলে নিয়ে মানে কেকেআরের ওই মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারটাকে পুরোপুরি গুড়িয়ে দেন। তো ওই জায়গায় আর কি ভেঙ্কটেশ আয়ারের উইকেট ছিল, রিঙ্কু সিংয়ের উইকেট ছিল, তারপর রামনদীপ সিংয়ের উইকেট ছিল, মানে সব আর কি গুরুত্বপূর্ণ ব্যাটাররা ওই জায়গায় নিজেদের উইকেটগুলো থ্রো ডাউন করে দিয়েছেন। আর তার সাথে ওই আঙ্ক্রিশ রঘুবংশী তো ছিলই। তো এই জায়গায় অল অফ আ সাডেন দেখা গেল কেকেআর স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 79।
তো এরপরও বলবো ওই নবম উইকেটে ওই বৈভব আরোরা আর আন্দ্রে রাসেলের মধ্যে আবার একটা 16 রানের মতো জুটি গড়ে উঠেছিল। তো ওই জায়গায় ইউজি চাহালের একদম লাস্ট ওভারে আন্দ্রে রাসেল কিন্তু তাকে 2টা ছক্কার একটা 4 মেরে 16 রান তুলে ফেলে কেকেআর স্কোরটাকে তখন নিয়ে চলে গেছিলেন 95-তে। কিন্তু এরপর 15 নাম্বার ওভারে বল করতে এসে ওই আশদীপ সিং একটা মেডেন করে দিলেন আর মানে তার উপর লাস্ট বলে তুলে নিলেন ওই বৈভব আরোরার উইকেটটা। তো ওই জায়গায় 9 উইকেট খুইয়ে 95 রানের মধ্যে তখন কেকেআর মানে আবারও আর কি বলতে গেলে মানে ম্যাচে যেটুকু আর কি ফিরেছিল ওই আগের ওভারে আন্দ্রে রাসেলের হাত ধরে আবারও বলতে গেলে ব্যাকফুটে চলে গেল। তখনও আর কি তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 17টা রান। তো এরপর ওই পরের ওভারে মার্কো ইয়ানসন বল করতে এসে একটা ওই ব্যাক অফ দ্য লেংথে স্লোয়ার ডেলিভারিতে আন্দ্রে রাসেলকে ওই জায়গায় প্লে ডাউন করে দেন। তো যার ফলে কেকেআরের মানে একবারে নিশ্চিত জিতে যাওয়া ম্যাচটা তারা হেরে গেল পাঞ্জাব কিংসের কাছে 16 রানের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই পাঞ্জাব আর কেকেআর ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই পাঞ্জাব কিংসের ওপেনিং জুটিতে যে 39 রান উঠে যাওয়া, মানে এইটা অন্যান্য সময় হলে বা অন্য কোনো ম্যাচের পরিপ্রেক্ষিতে মোটেই আমি টার্নিং পয়েন্ট বলতাম না, কিন্তু ম্যাচটা যখন কেকেআর মানে এত আর কি লো স্কোরিং আর কি মানে অল আউট করে দিয়েও পাঞ্জাব কিংসকে ম্যাচটা যখন জিততে পারলো না, মাত্র 16 রানের ব্যবধানে হেরে গেল, তখন ডেফিনেটলি ওপেনিং জুটি কিন্তু মানে 39 রানের ওপেনিং জুটি পাঞ্জাব কিংসের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিংবা বলতে পারেন ওই পাঞ্জাবের স্কোরটা এক সময় হয়ে গেছিল 8 উইকেটে 86, ওই জায়গায় নবম উইকেটে ওই শশাঙ্ক সিং আর জেভিয়ার বার্লেটের মধ্যে যে 23 রানের জুটিটা গড়ে উঠলো। এখন আর কি দেখা যাচ্ছে এই 23 রানটাও কিন্তু খুবই অমূল্য ছিল ওই পার্টিকুলার সিচুয়েশনে পাঞ্জাব কিংসের আর কলকাতা নাইট রাইডার্সের দুই টিমেরই পয়েন্ট অফ ভিউ থেকে। তো ডেফিনেটলি এইটাও তো আর কি শেষ দিকে গিয়ে পাঞ্জাব কিংসকে ওই 100 রানের গন্ডি টপকে 100 আর কি মানে 11তে নিয়ে চলে গেছে। তো এই 23 রানের জুটিটাও টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন ইউজি চাহালের ওই অনবদ্য স্পেলটার কথা, তিনি ওই জায়গায় আর কি এক স্পেলেই ওলট পালট করে দিয়েছেন কেকেআরকে, 4টা উইকেট তিনি শিকার করেছেন। তো ডেফিনেটলি ইউজি চাহালের ওই একটা স্পেল টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন কেকেআরের ওই ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়, আঙ্কুরিশ রঘুবংশী আর কি আউট হওয়ার আগে পর্যন্ত কেকেআরের স্কোরটা ছিল 3 উইকেটে 72, তারপর অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 79। মানে মাঝের এই 7 রানের মধ্যে তারা যে 5টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, মানে মিডিল আর লোয়ার মিডিল অর্ডার যে কেকেআরের ওই জায়গায় পুরোপুরি ভেঙে গেল পাঞ্জাব কিংসের বোলিং অ্যাটাকের সামনে, এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে আজিঙ্কে রাহানের আউটটা। আজিঙ্কে রাহানে ওই জায়গায় মানে ইউজি চাহালের একটা গুগলি পড়তে না পেরে তিনি ওই জায়গায় আর কি এলবিডব্লিউ হয়ে গেছিলেন, অনেকক্ষণ ডিসকাস করলেন ওই তার পার্টনার মানে আঙ্কুরিশ রঘুবংশীর সাথে। তো রঘুবংশীর মনে হয়েছিল যে ওইটা আর কি আউট ছিল, তিনি ওই জন্য আর কি রাহানেকে আর কি মানে ডিআরএসটা নিতে বারণ করলেন। তো রাহানেও আর কি রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেন, কিন্তু পরে রিপ্লেতে দেখা গেল রাহানে ওটা আউট ছিলেন না, ইম্প্যাক্টটা আউটসাইড ছিল। যদি রাহানের ডিআরএস নিতেন শিওরলি তিনি ওই জায়গায় সার্ভাইভ করে যেতেন। তো এই জায়গায় মানে রাহানে আর রঘুবংশীর মধ্যে যে 55 রানের জুটিটা গড়ে উঠেছিল বেশ আর কি সাবলীল ছিল দুজনে, মানে মনেই হচ্ছিল যে কেকেআর অনায়াসই ম্যাচটা জিতে যাবে। তো ওই জায়গায় রাহানে যদি আউটটা না হতেন তাহলে কেকেআরের কিন্তু ইনিংসের এরকম ছন্দপতন ঘটতো না, তাহলে ডেফিনেটলি কিন্তু কেকেআর ম্যাচটা জিতেই ফিরতো, সেটা 1 উইকেটের ব্যবধানে হোক কিংবা 2 উইকেটের ব্যবধানেই হোক না কেন। তো আমার কাছে ম্যাচের এত টার্নিং পয়েন্টের দাবিদার থাকা সত্ত্বেও আজিঙ্কে রাহানের ওই আউটটাই বা পার্টিকুলারলি বলতে গেলে রঘুবংশীর জন্যই আর কি আজিঙ্কে রাহানে আউট হয়েছে। রঘুবংশী যদি রিভিউটা নিতে মানা না করতো তাহলে তো ডেফিনেটলি রাহানে রিভিউ করতোই। তো আমার কাছে ওই আজিঙ্কে রাহানের ওই রিভিউ না করাটাই হচ্ছে কেকেআর আর পাঞ্জাব ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।